প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করতে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের 3.1, 3.2 এবং 3.3 এই আলোচ্য বিষয় তিনটি, যেখানে বলা আছে ডিফাইন স্যান্ড অ্যান্ড সিমেন্ট, মেনশন দি ক্লাসিফিকেশন অফ স্যান্ড অ্যাকর্ডিং টু সোর্সেস, পয়েন্ট আউট দি স্পেসিফিকেশনস অফ গুড স্যান্ড। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রথমেই একটু দেখার চেষ্টা করি যে স্যান্ড এবং সিমেন্ট, যার অর্থ হচ্ছে বালি এবং সিমেন্ট বলতে কি বোঝায়, আমরা খুব সহজভাবে এই দুটো সংজ্ঞা দিতে পারি। স্যান্ড এবং সিমেন্ট কিছুই না, প্রকৃতপক্ষে দুটো ভিন্ন রকমের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, যা কিনা একে অপরের সঙ্গে মিশ্রিত অবস্থায় কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত হয়। স্যান্ড হচ্ছে খুব সূক্ষ্ম কিন্তু দানাদার ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিশিষ্ট পাথর কণা অথবা খনিজ পদার্থের কণা। সাধারণত এর যে আকার, এর যে পরিমাণ থাকে, সাইজ থাকে, যেটাকে বলা হবে, সেটি 5 মিলিমিটারের থেকে কম হয় সাধারণত। কিন্তু এই 5 মিলিমিটারের কমের মধ্যে বিভিন্ন রকমের সাইজে আমরা সংগ্রহ করি, আমরা পেয়ে থাকি এবং আমরা ব্যবহার করে থাকি। অপরদিকে সিমেন্ট হচ্ছে একটি বাইন্ডার ম্যাটেরিয়ালস, যেটা কিনা অ্যাডহেসিভের মতো বা আঠালো পদার্থের মতো কাজ করে এবং জমে খুব শক্ত হয়ে যায় যদি কিনা এগুলোকে আমরা পানির সঙ্গে মিশ্রিত করে ফেলি এবং পরে এটিকে স্থির হতে সুযোগ করে দিই। অপরদিকে সিমেন্টও ঠিক একইভাবে নানাবিধ পদার্থ থেকে তৈরি হয়ে থাকে, যেমন চুনা পাথর, কাদা, জিপসাম, চুন জাতীয় যে পদার্থগুলো আছে এবং খনিজ মল, স্লাগ, এগুলোর চূর্ণ বিচূর্ণ করে আমরা ফাইন পার্টিকেল হিসেবে সিমেন্ট পেয়ে থাকি, ব্যবহার করে থাকি। সিমেন্ট যদি আমরা বলতে চাই, সিমেন্ট সম্পর্কে আমরা বলতে পারবো যে দুই রকমের সিমেন্ট আমরা সাধারণত দেখতে পাবো। সেটা হচ্ছে তার ভিতরে সব থেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যাবে সেটাকে হচ্ছে আমরা বলতে পারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা কিনা 1824 সালে এর সৃষ্টি হয়েছিল। ঠিক এই দুটোকে নিয়ে যদি আরও একটু বলতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারবো যে স্যান্ড এবং সিমেন্ট এটা একত্রিতভাবে মিশে যে পদার্থটি তৈরি করে সেটিকে বলা হয় হচ্ছে মর্টার, যেটা কিনা ব্রিক অথবা নানাবিধ ব্লক এবং পাথরকে একত্রিতভাবে আবদ্ধ করতে এবং সারফেসের কোটিং হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে স্যান্ড, সিমেন্ট তা পানির সঙ্গে মেশানো হবে এবং একই সাথে আমরা যদি এর ভিতরে কিছু কোর্স অ্যাগ্রিগেট অর্থাৎ খুব মোটা দানার কোনো উপাদান এর সঙ্গে মিশ্রিত করি, যেমন হতে পারে পাথর চূর্ণ, হতে পারে গ্রাভেল, বিভিন্ন রকমের খনিজ পদার্থের চূর্ণ, আমরা এই পাথর চূর্ণের বিপরীতে বলতে পারি ইটের চূর্ণ ইত্যাদি, তাহলে সেইটা মিশ্রিত করে যে পদার্থটি পাওয়া যাবে কম্বাইন্ড অবস্থায়, সেটিকে বলা হয় হচ্ছে কংক্রিট, যেটা কিনা খুব ব্যাপকভাবে খুব শক্ত বিল্ডিং ম্যাটেরিয়ালস অর্থাৎ আবদ্ধকারী পদার্থ হিসাবে ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করা হয়। কংক্রিট, এই আকারে যে কংক্রিট তৈরি করে, সেই কংক্রিটগুলোকে কিন্তু আবার বিভিন্ন মোল্ডে বা ফর্মের মধ্যে ফেলে যদি আমরা এক একটি টুকরা তৈরি করি, সেই যে শেপগুলো পাওয়া যাবে, সেই যে খণ্ডগুলো বা টুকরাগুলো পাওয়া যাবে, সেটা কিন্তু আমাদের বিভিন্ন আকারের হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে এবং সাধারণত সেগুলো ব্রিজ, ড্যামস, রোডস এবং বিল্ডিংয়ের বিভিন্ন কাজে
স্পেশালি ব্যবহার করা হয়। আমরা যদি দ্বিতীয় আলোচনার বিষয়ে যাই তাহলে এভাবে আমরা বলতে পারবো, সেটা হচ্ছে স্যান্ডকে মূলত ক্লাসিফিকেশন করা যেতে পারে তার যে দানার আকার এবং অরিজিন, উৎসটা তার কেমন, এর ভিত্তিতে বা এর আঙ্গিকে। আমরা যদি দানার আকারের ভিত্তিতে একটু বলি, যদিও আলোচনার বাইরের একটি বিষয় হয়ে যায়, তারপরে আমাদের জানা উচিত এবং জানতে হবে। তাহলে এরা অনেক রকমের সাইজের হতে পারে। সাধারণত আদর্শভাবে মোটামুটি এরকম 3 ধরনের সাইজকে সেপারেট আকারে চিন্তা করা হয়। ফাইন স্যান্ড, যার সাইজ হচ্ছে 0.075 থেকে 0.425 মিলিমিটার, মিডিয়াম স্যান্ড যেটা কিনা 0.425 থেকে 2 মিলিমিটার, এবং কোর্স স্যান্ড 2 মিলিমিটার থেকে 4.75 মিলিমিটার অর 5 মিলিমিটার অর বিলো দ্যাট। এরকম আকারে আমরা 3টা সাইজে স্যান্ডকে পেতে পারি। আর যদি উৎসের ভিত্তিতে আমরা চিন্তা করি তাহলে আমরা এভাবে হতে পারে যে পিট স্যান্ড, রিভার স্যান্ড, সি স্যান্ড এবং ম্যানুফ্যাকচার্ড স্যান্ড। 4 প্রকারের উৎস থেকে, 4 ধরনের উৎস থেকে আমরা স্যান্ডকে কালেক্ট করতে পারি বা পেয়ে থাকি। পিট স্যান্ড মূলত হচ্ছে গর্তের বালি হিসাবে পরিচিত, যেটা কিনা খুব শার্প অ্যাঙ্গুলার গ্রেইন এগুলো হয়ে থাকে এবং লবণ মুক্ত সাধারণত হয়, যে কারণে এটি মর্টার এবং কংক্রিটের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পিট স্যান্ড, গর্তের বালি, মাটিকে খুঁজে এগুলো পাওয়া যেতে পারে। রিভার স্যান্ড সাধারণত নদীর তীরে পাওয়া যায় এবং সেখান থেকে কালেকশন করা হয়। কিন্তু এর একটি দারুণ গুণ হচ্ছে এটি দেখতে একেবারে সাদা, এবং আরেকটি বিষয় হচ্ছে এর গ্রেইনগুলো অতটা পিট স্যান্ডের মতো তীক্ষ্ণ কোণাকৃতি বিশিষ্ট সাধারণত থাকে না। সাধারণত একটু কোণাগুলো সেগুলো বেশ একটু রাউন্ডেড অবস্থা থাকে, অর্থাৎ গোলাকৃতি মতো থাকে, খুব তীক্ষ্ণ কোণা বিশিষ্ট সাধারণত হয় না। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আরেকটি দারুণ বৈশিষ্ট্য, যেটার কারণে এটি বহুত ব্যবহৃত হয়, ব্যাপক জায়গায় ব্যবহৃত হয় এবং সমাদৃত, সেটি হচ্ছে এটি বিভিন্ন রকমের ইম্পিউরিটিস বা অপদ্রব্য থেকে মুক্ত, পরিষ্কার থাকে এবং এর ভিতরে লবণ সাধারণত থাকে না বললেই চলে। অপরদিকে সি স্যান্ড যদি আমরা বলি, সেটা কিন্তু আমাদের সমুদ্র তীরবর্তী জায়গায় পাওয়া যাবে, সমুদ্র সৈকতে পাওয়া যাবে। স্পেশালি এটি ওই একই রকম রিভার স্যান্ডের মতো খুব সূক্ষ্ম দানা, কিন্তু খুব তীক্ষ্ণ কণা বিশিষ্ট নয়। কিন্তু এর একটি বৃহৎ পার্থক্য, রিভার স্যান্ডের সঙ্গে এটি আপসা বা হালকা ব্রাউন কালার হয়ে থাকে। একই সাথে এটির একটি দারুণ দুষ্ট গুণ আছে, অর্থাৎ একটি খারাপ দিক আছে, সেটা হচ্ছে এর ভিতরে প্রচুর পরিমাণে লবণ মিশ্রিত অবস্থায় থাকে, যেটার কারণে এটি যদি আমরা কনস্ট্রাকশন কাজে ব্যবহার করি তাহলে খুব সৌন্দর্য হানি করতে সে দারুণ সহায়ক ভূমিকা নেয়। খুব দুর্বল কনস্ট্রাকশন তৈরি হয় এবং সে কিন্তু প্রকৃত অর্থে কিছুদিন পর ড্যাম্প বলে আমরা যেটাকে মনে করি সেটি তৈরি করে, আর্দ্রতাকে শোষণ করে, ইত্যাদি ইত্যাদি বিষয়। শুধুমাত্র বলা যেতে পারে যে এটা আমাদের ফিলিংয়ের কাজে এবং স্পেশালি বেসমেন্টের ফিলিংয়ের কাজে এটি বেশি ব্যবহার করা হয়। এবং চতুর্থ যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু অরিজিন, সেটিকে আমরা বলছিলাম ম্যানুফ্যাকচার্ড স্যান্ড, যেটি মূলত পাথরকে চূর্ণ করে অথবা খনিজ মল জাতীয় বিষয়গুলোকে চূর্ণ করে খুব সূক্ষ্ম দানায় তৈরি করা হয়। এটি গুণ হচ্ছে, এটার ভালো দিক হচ্ছে এটা খুব ইউনিফর্ম শেপে থাকে, একই রকমের শেপ সাইজে সাধারণত থাকে এবং কোনো রকমের জৈব পদার্থ বা মাটি এর সাথে মিশিয়ে থাকে না এবং সাধারণত লবণমুক্ত থাকে। সেজন্যই এত কিছুর কারণেই এটি প্রায়শই ন্যাচারাল স্যান্ড
যেখানে ব্যবহৃত করা উচিত বা হয় তার পরিবর্তে এটি ব্যবহার করার সুযোগটা তৈরি করে দেয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু দেখে নিতে চাই যে গুড স্যান্ডের স্পেসিফিকেশনস কি। তাহলে আমাদের তৃতীয় আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা শেষ হবে। আসলে ভালো বালির বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা কথা বলতে চাই, ধর্ম নিয়ে কথা বলতে চাই, ফিচার্স নিয়ে কথা বলতে চাই, তাহলে স্পেসিফিকেশনের কথাটি তার মধ্যেই থেকে যায়, এরকম একটি বিষয়। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে ভালো বালির আসলে সবথেকে প্রধান প্রধান কী কী গুণ বা কী কী বৈশিষ্ট্য থাকে বা থাকা উচিত। এটি এক অর্থে সকলের কাছে প্রত্যাশিত বিষয় হয়। এটি নিষ্ক্রিয় থাকবে। অন্য কোনো ম্যাটেরিয়ালের সঙ্গে যখন সে মিশবে তখন তার সঙ্গে সে কোনো রকমের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কোনো রকমের কার্যক্রমে অংশগ্রহণ করবে না। একদম খুব সোজাসাপটা কথা হচ্ছে নিষ্ক্রিয়, কেমিক্যালি স্পেশালি সে ধর্ম প্রকাশ করবে। আরেকটি বড় বৈশিষ্ট্য থাকা উচিত এবং থাকে, সেটা হচ্ছে খুব তীক্ষ্ণ বা গোলাকৃতি, কোনা বিশিষ্ট এবং দানাদার, বৃহৎ বৃহৎ দানা বা ক্ষুদ্র ক্ষুদ্র দানায় সাধারণত এটি পাওয়া যায়। এটাই হচ্ছে এর একটি দারুণ বৈশিষ্ট্য, যেটা কিনা তাকে সামর্থ্য তৈরি করতে এবং সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয় কনস্ট্রাকশন কাজে। আরেকটি বিশেষ ভালো বৈশিষ্ট্য থাকা উচিত, সেটা হচ্ছে এটা নানা রকমের জৈব যৌগ, বিভিন্ন রকমের লবণ এবং কাদা মুক্ত যে বালিগুলো, সেগুলোই সাধারণত খুব গ্রহণযোগ্যতা পায় এবং ব্যবহার হয়। এগুলো খুব মিশতে বা শক্ত হতে দারুণ সহায়ক ভূমিকা পালন করে এগুলো না থাকলে, এবং সেই আবদ্ধকৃত যে পদার্থটি তৈরি হয়, যেটাকে আমরা বলতে পারি কংক্রিটের পরে যে বিল্ডিং ব্লক, সেগুলো আসলে খুব শক্তিশালী হয় এবং খুব কঠিন হয়, এগুলো সহ্য ক্ষমতা বেশি থাকে। এই সকল বিষয়গুলো পাওয়া যায় যে সিমেন্টের এই মধ্যে এই উপাদানগুলো কম থাকে বা না থাকে। আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে ভালো বালির ক্ষেত্রে সাধারণত একেবারে সবসময় পাওয়া যাবে নিশ্চিত না, কিন্তু সাধারণত একই রকমের দানার সাইজ বিশিষ্ট যদি হয় তাহলে ভালো হয়, কারণ তাহলে এটা মিশতে সুবিধা হয়। সে যে যখন আবদ্ধ হয় তখন তার মধ্যে ভয়েড কম তৈরি হয়, ফাঁকা জায়গায় কম তৈরি হয় এবং ডেনসিটি বা ঘনত্বটা সমসত্ব হতে সহযোগিতা করে। সাধারণত এই জাতীয় বালির সিমেন্টের ক্ষেত্রে দেখা যেতে পারে, স্যান্ডের ক্ষেত্রে দেখা যেতে পারে যে এরকম হতে পারে যে সে স্টোন অরিজিন, অর্থাৎ আমাদের পাথর যেখান থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা ক্রাশিং করে আমরা নিতে পারি, অথবা পাথর ক্ষয়ে 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 আমরা বালি যেটা পাবো সেটাও হতে পারে, ন্যাচারালি আমরা পেয়ে যেতে পারি, এরকম একটি বিষয় হয়। এই যে একটি ন্যাচারাল বালি আমরা বলতে পারি, ন্যাচারাল বালি, সে ক্ষেত্রে আমরা এর সহজলভ্যতা, প্রাপ্যতার জায়গাটা খুব নিশ্চিত করতে পারি। খুব ব্যাপকভাবে এটা পাওয়া যায় আমাদের বিভিন্ন রিসোর্স সেন্টারে, উৎস থেকে, এবং আমরা এটাকে খুব সহজলভ্যভাবে ব্যবহার করার সুযোগ পাই। এই হচ্ছে মূলত আমাদের তিনটে আলোচ্য বিষয়। একটি হচ্ছে সিমেন্ট এবং বালি বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে আমাদের উৎস অনুসারে বালি কত প্রকার হতে পারে, এবং সর্বশেষে আমরা দেখলাম হচ্ছে ভালো বালির কি কি গুণাগুণ বা বৈশিষ্ট্য থাকে বা থাকা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী সেশনে আবার কথা হবে এই আশা রেখে এখনকার সেশন শেষ করি। সকলকে ধন্যবাদ।